আসসালামু আলাইকুম। আজকে আমরা কোষ এবং এর গঠনের আলিম স্যারের বইয়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ করব। এমন ভাবে সলভ করব যেন একটা এমসিকিউ সলভ করলে আমাদের 3, 4, 5টা এমসিকিউ সলভ হয়ে যায়। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি ঘটে থাকে? অটোফ্যাগি বলতে তোমরা জানো যে স্বগ্রাস অথবা কোষ নিজেই নিজে ধ্বংস হয়ে গেছে। সো কোষের মধ্যে একটা অঙ্গাণু হচ্ছে আমাদের লাইসোজোম। এই লাইসোজোমটা কিন্তু হাইড্রোলাইটিক এনজাইমের আধার। আমরা জানি যদি এই হাইড্রোলাইটিক এনজাইমটা কোনো একটা কারণে লাইসোজোমের আবরণটা ভেদ করে বাইরে চলে আসে, তখনই কিন্তু সেটা স্বগ্রাস বা অটোফ্যাগি করতে পারে। ওকে, তো বাকিগুলোর কাজগুলো কি আমরা জানি, যেমন রাইবোজোম, প্রোটিন ফ্যাক্টরি, ইডিওজোম। ইডিওজোম জিনিসটা কি দেখো, ইডিওজোমটা হচ্ছে গলজি বডির আরেকটা নাম। ওকে, সো গলজি বডির অনেকগুলো নাম আছে, যেমন এটাকে আমরা বলে থাকি লাইডি দিয়ে মনে রাখবো। লাতে হচ্ছে লাইপোকন্ড্রিয়া, ইতে হচ্ছে ইডিওসোম, ডিতে হচ্ছে ডিকটায়োসোম। এই তিনটাই গলজি বডির নাম। তো গলজি বডির কাজগুলো কি আসলে? তারা অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ বা প্রস্তুত করে থাকে এবং তারা আসলে অলিগোস্যাকারাইডের পার্শ্ব শৃঙ্খল যুক্ত করে পলিস্যাকারাইড তৈরি করে থাকে। এই জন্য গলজি বডিকে আমরা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে থাকি, মনে থাকবে। অন্যদিকে সেন্ট্রোজোমটা আমাদের কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সৃষ্টির জন্য দায়ী। এরপরে 2 নম্বরে বলছে কি যে কোনটি পিউরিন বেস? পিউরিন বেস হচ্ছে আমাদের অ্যাডেনিন এবং গুয়ানিন, এই দুইটাকে আমরা বলে থাকি হচ্ছে পিউরিন বেস। ওকে, অন্যদিকে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এগুলো হচ্ছে পাইরিমিডিন বেস। আমরা জানি যে পিউরিন বেসে 2টা চক্র থাকে, পাইরিমিডিন বেসে 1টা চক্র থাকে। ওকে, কোনটি সূচনাকোডন? উত্তর হবে হচ্ছে AUG। তো AUG, এই যে সূচনাকোডনটা আছে, এই সূচনাকোডনটা কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে? মেথিওনিনকে নির্দেশ করে থাকে। কাকে? মেথিওনিনকে নির্দেশ করে থাকে, মনে থাকবে। তো কোডনের ব্যাপারে কয়েকটা ব্যাপার আলাপ করতে হবে, যে কোডন থাকে কোথায়? কোডন থাকে হচ্ছে mRNA-তে। অপরদিকে mRNA এর কোডনের অপোজিটে থাকে tRNA এর অ্যান্টিকোডন। তাহলে কয়েকটা জিনিস আমি বলছি, কোডন থাকে mRNA-তে আর অ্যান্টিকোডন থাকে হচ্ছে tRNA-তে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড তাহলে কে ধরে নিয়ে আসবে? tRNA অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসে, কারণ আমরা জানি যে tRNA এর 3' প্রান্তে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির জন্য একটা সিকোয়েন্স আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে কি বলছে, নিচের কোনটি বংশগতীয় পদার্থ? বংশগতীয় পদার্থ হচ্ছে আমাদের ডিএনএ। ডিএনএ সংক্রান্ত আরো কিছু তথ্য আমাদের পড়ে রাখা জরুরি। নাম্বার 1, ডিএনএ কে আমরা বলতে পারি মাস্টার মলিকিউল বলে থাকি আমরা, মাস্টার মলিকিউল। আবার মলিকিউল মানে তো অণু। সো যদি প্রশ্নে আসে জীবনের আণবিক ভিত্তি কোনটা, জীবনের আণবিক ভিত্তি হচ্ছে আমাদের এই ডিএনএ। আণবিক ভিত্তিও কিন্তু আমাদের এই ডিএনএ। তারপরে অনেক সময় আসে জীবনের ভাষা কোনটা? জীবনের ভাষা হচ্ছে প্রোটিন। জীবনের ভাষা হচ্ছে প্রোটিন। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে জীবনের ব্লুপ্রিন্ট কোনটা? জীবনের ব্লুপ্রিন্ট হচ্ছে জিন। এই কথাগুলো হচ্ছে কোটি টাকা, বুঝতে পারছো? এগুলো পরীক্ষায় আসে। ব্লুপ্রিন্ট হচ্ছে আমাদের জিন। ওকে, তারপরে দেখো কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন হচ্ছেন রবার্ট হুক। রবার্ট ব্রাউন আমরা লাস্টে ন দিয়ে মনে রাখি, তিনি নিউক্লিয়াস আবিষ্কার করছেন, আর রবার্ট হুক ক দিয়ে হচ্ছে কোষ আবিষ্কার করছেন। কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় টনোপ্লাস্ট। কি বলা হবে? তাকে আমরা বলে থাকি হচ্ছে টনোপ্লাস্ট। ওকে, টনোপ্লাস্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে টনোপ্লাস্টটা হচ্ছে একটা রাবার জাতীয় সাবস্টেন্স। ওকে, তারপরে দেখো এখানে ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট এগুলো কি? ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট এবং অ্যামাইলোপ্লাস্ট এই তিনটাই কিন্তু কাইন্ড অফ লিউকোপ্লাস্ট। তার মানে এই প্লাস্টিডগুলোতে কোনো কি থাকে না, কোনো রঞ্জক থাকে না, তারা হচ্ছে সাদা প্লাস্টিড আর কি। সো এদের মধ্যে এদের কাজ হচ্ছে একটাই, খাদ্য সঞ্চয় করে থাকে। ইলায়োপ্লাস্ট হচ্ছে একটু ইয়েলোইশ, মানে তারা চর্বি টাইপের, এই জন্য তারা চর্বি সঞ্চয় করে। অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন সঞ্চয় করে থাকে এবং আমাদের অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শর্করা জাতীয় খাদ্যটা সঞ্চয় করে থাকে। কোনটি সাইটোপ্লাজমের নির্জীব বস্তু? নির্জীব বস্তু হচ্ছে এনজাইম। আমরা জানি কয়েকটা নিঃসৃত নির্জীব বস্তু আছে, সহজে আমরা এটাকে মনে রেখে থাকি কিভাবে? হিস পেন দিয়ে। কি দিয়ে মনে রাখি আমরা? হিস পেন দিয়ে মনে রাখি। হিস পেনের মধ্যে এইচে হচ্ছে আমাদের হরমোন, পিতে হচ্ছে আমাদের পিগমেন্ট, তারপর ইতে হচ্ছে এনজাইম এবং এনে হচ্ছে আমাদের নেকটার বা মধু। এগুলো হচ্ছে আমার নিঃসৃত নির্জীব পদার্থ হিসেবে পরিচিত আমাদের। ওকে, এবার দেখো 8। এরপরে দেখো ডিএনএ খণ্ডক জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম? দেখো জোড়া লাগানোর জন্য, সো যেহেতু জোড়া লাগানোর কথা বলছে, সো এটা লাইগেজ এনজাইম হবে।
ওকে, এরা জোড়া লাগাতে হেল্প করে থাকে। অনেক সময় আসতে পারে যে ওকাজাকি খণ্ডগুলোর মধ্যে জোড়া লাগায় কোনটি, এটারও কিন্তু এনজাইম লাইগেজ এনজাইমই। সো ডিএনএ খণ্ডগুলোকে জোড়া লাগানোর জন্য লাইগেজ এনজাইম। এখন পাশাপাশি আমাদের অন্যান্য এনজাইমগুলো নিয়ে পড়তে হবে, যেমন রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি, এরা ডিএনএ কর্তন করে থাকে, ডিএনএটাকে কেটে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে হেলিকেজ। হেলিকেজের কাজ কি? হেলিকেজের কাজ হচ্ছে ডিএনএ তো আসলে দ্বিসূত্রক, সো এই দ্বিসূত্রক দুইটা সূত্রকে আলাদা করার দায়িত্ব হচ্ছে হেলিকেজ এনজাইম, আলাদা করা, দুইটা সূত্রকে আলাদা করা, এটা হচ্ছে হেলিকেজ এনজাইমের কাজ। আর পলিমারেজ, যখন আমরা পলিমারেজ নিয়ে কথা বলবো আমাদের তিনটা পলিমারেজ নিয়ে কথা বলা জরুরি। আমি এখানে কথা বলবো হচ্ছে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3, তিনটা। তাহলে 1-এর কাজ কি হবে আমাদের? 1-এর কাজ হচ্ছে আরএনএ প্রাইমারকে ডিএনএতে পরিণত করা। এখানে আমি এক্সট্রা অনেকগুলো ইনফো নিয়েও আলাপ করতেছি, এই সবগুলো জিনিস যে আমাদের শুধুমাত্র আবুল হাসান স্যারের বইতে নাই এটা তো বুঝতেই পারতেছো। আসলে আরএনএ প্রাইমারকে তারা ডিএনএতে রূপান্তর করে। আলিম স্যারের কিছু এক্সট্রা ইনফো, আজিবুর স্যারের কিছু এক্সট্রা ইনফো নিয়ে আমি আলোচনা করতেছি। 2-এর কাজ হচ্ছে রিপেয়ার কমপ্লেক্স তৈরি করা। রিপেয়ার কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি জানো? যে তুমি জানো যে ডিএনএ সূত্রক যখন তৈরি হতে যাবে তখন অবশ্যই অ্যাডেনিনের অপোজিটে আমাদের কি বসতে হয়? থাইমিন বসতে হয়। সাইটোসিনের এগেনস্টে গুয়ানিন বসতে হয়। নিউক্লিওটাইডগুলোর একটা সিকোয়েন্স থাকতে হয়। সো কোনো একটা কারণে ধরো সিকোয়েন্সে কোনো প্রবলেম হলো, সিকোয়েন্সটা ঠিক মতো হলো না, তো সেই জায়গাটাকে আমাদের রিপেয়ার করতে হবে। কারণ রিপেয়ার যদি করতে না পারি তাহলে সেখান থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হওয়ার চান্স থাকে। সো এই রিপেয়ার কমপ্লেক্সটা মেনলি ডিএনএ পলিমারেজ 2 গঠন করে থাকে। আর ডিএনএ পলিমারেজ 3 এর কাজ হচ্ছে নিউক্লিওটাইড সংযুক্ত করা বা নতুন শৃঙ্খল তৈরির কাজ করা। বলতে পারি আমরা নিউক্লিওটাইড সংযুক্ত করা, সংযুক্ত করা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কি আছে। 9 নাম্বার, নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়ে থাকে? অবশ্যই উত্তর হবে হচ্ছে আমাদের মেথিওনিন। কারণ জানি মেথিওনিনটা হচ্ছে কি প্রারম্ভিক অ্যামিনো অ্যাসিড বলা হয় এটাকে, এবং এটার যে কোডন সেটা হচ্ছে ইউএজি কোডন থাকে এমআরএনএর মধ্যে, আমরা আগেই পড়ে আসছি। কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটি? শক্তি উৎপাদনকারী অঙ্গাণু হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। খুবই সহজ। অন্যান্যগুলোর নামগুলো আমরা একটু দেখতে পারি। যেমন গলজি বডিকে আমরা বলে থাকি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কারণ এটা জটিল কার্বোহাইড্রেট সংশ্লেষ করতে পারে। রাইবোজোমকে আমরা বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। ক্লোরোপ্লাস্ট এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি, এটাকে আমরা বলতে পারি শক্তি রূপান্তরের অঙ্গাণু। ঠিক আছে, কারণ আলোক শক্তিটা স্থিতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে, রাইট? আচ্ছা, তারপরে শর্করা জাতীয় কোষের রান্নাঘর বা কোষের রান্নাঘর নামে পরিচিত হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। এই কথাগুলো ইম্পর্টেন্ট, যে কোষের রান্নাঘর ক্লোরোপ্লাস্ট, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গলজি বস্তু, আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি আমাদের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু। ওকে, আর ক্লোরোপ্লাস্টকে আমরা বলবো কি শক্তি রূপান্তরের অঙ্গাণু, শক্তি রূপান্তরের অঙ্গাণু। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, শক্তি রূপান্তরের অঙ্গাণু। তারপরে দেখো কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করবে কোনটি? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে আমাদের কোষ গহ্বর। কি উত্তর হবে? কোষ গহ্বর। সো এইখানে একটা ব্যাপার আছে, সাইটোপ্লাজম উত্তরটা কখন হয়? সাইটোপ্লাজম হবে যদি আসে প্রশ্ন এরকম যে কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। অপরদিকে যদি বলে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি, তখন উত্তর হবে হচ্ছে আমাদের কোষ গহ্বর। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। কি বলবো আমরা? ট্রান্সলেশন প্রক্রিয়া আমরা বলে থাকি। তো তুমি জানো যে ডিএনএ তৈরি প্রক্রিয়াকে আমরা বলে থাকি হচ্ছে রেপ্লিকেশন। ওকে, আর ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে যে কোনো ধরনের আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকেই আমরা বলে থাকি হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। আর ট্রান্সফরমেশন এটা কিন্তু ব্যাকটেরিয়ার এক ধরনের যৌন জনন প্রক্রিয়া। ওকে, তারপরে দেখো প্রোটিন সংশ্লেষণ করে কোন অঙ্গাণুটি? উত্তর হচ্ছে আমাদের রাইবোজোম। এগুলো খুবই সহজ জিনিস আসলে। ওকে, এবার আসো এখানে কয়েকটা ব্যাপার আছে, যেমন যদি বলে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম জিনিসটা কোথায় থাকে আসলে? অ্যাক্রোজোম জিনিসটা হচ্ছে এটা শুক্রাণুর একটা পার্ট। এই অ্যাক্রোজোমের মধ্যে এনজাইম থাকে, অ্যাক্রোজোমাল এনজাইম, এবং এরা ডিম্বাণুর জোনা প্যালোসিডায় গিয়ে অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন করে থাকে, রাইট? সো অ্যাক্রোজোমটা তৈরি হয় কোত্থেকে? মনে রাখবো শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে হচ্ছে গলজি বডি।
অ্যাক্রোজোম তৈরি করে থাকে গলজি বডি। বাকি জিনিসগুলো একটু পড়ে ফেলি। শুক্রাণুর লেজ গঠন করে থাকে কে? শুক্রাণুর লেজ গঠন করে থাকে সেন্ট্রিওল। মনে থাকবে? আচ্ছা, আর শুক্রাণুর লেজের যদি বলে নাড়াচাড়া কে করে থাকে, তখন উত্তর হচ্ছে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল। তাহলে শুক্রাণুর লেজ গঠন করে থাকে সেন্ট্রিওল এবং লেজ নাড়াচাড়া করে থাকে কে? মাইক্রোটিউবিউলস। তারপরে দেখো 14 নাম্বার, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? এটার উত্তর হবে হচ্ছে গোলজি বডি। এটার উত্তর হচ্ছে কি? গোলজি বডি। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওকে, তারপরে দেখো মানব জিনোমের 98% ভাগই হচ্ছে নিষ্ক্রিয় জিন, এদেরকে আমরা বলে থাকি জাঙ্ক ডিএনএ। ঠিক আছে, জাঙ্ক ডিএনএ। তার মানে এই 98% ডিএনএ আসলে বৈশিষ্ট্য নির্ধারণে কোনো ভূমিকা রাখে না তেমন, এই জন্য এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে জাঙ্ক ডিএনএ। মাত্র 2% ডিএনএ কিন্তু সক্রিয় অবস্থায় থাকে এবং এরাই আমাদের বৈশিষ্ট্য নির্ধারণের জন্য দায়ী। নিচের কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? খুবই সহজ, রাইবোসোম। আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গলজি বস্তু। কতবার এগুলো রিক্যাপ করতেছি, বুঝতে পারতেছো? কারণ এগুলো পরীক্ষায় আসে। নিচের কোনটি স্টপ কোডন? কোনটি স্টপ কোডন? কোনটা কোনটা স্টপ কোডন? আমি বলে থাকি উয়া, উগা আর হচ্ছে উয়াগ। হ্যাঁ, সো ইউএএ, তারপরে ইউএজি আর হচ্ছে ইউজিএ। ওকে, উয়া, উগা, উয়াগ। ওকে, তারপরে দেখো 18 নাম্বারটা, কোনো জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটি উপ একক যদি 40S হয়, অপরটি কত? অপরটি হবে হচ্ছে আমাদের কোনটা হবে? 60S। এবং 40S এবং 60S এই দুইটাই মিলেমিশে কিন্তু কি তৈরি করে? এই দুইটাই মিলেমিশে কিন্তু 80S রাইবোজোমটা তৈরি করে থাকে। নিচের কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? এনজাইম। এটা আমরা আবার একটু আগে পড়ে আসছিলাম এটা। নিচের কোন এনজাইমটি ডিএনএ কর্তনের আণবিক কাঁচি? আমরা দেখছিলাম হচ্ছে রেস্ট্রিকশন যে এনজাইমটা থাকে, এটা কিন্তু ডিএনএ কর্তনের আণবিক কাঁচি হিসেবে খ্যাত। তারপরে দেখো ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? মনে রাখতে হবে ক্ল্যামাইডোমোনাস পড়ার সঙ্গে সঙ্গে আসবে হচ্ছে কাপের কথা আসবে। কাপ মানে কি? কাপ মানে হচ্ছে পেয়ালা। সো ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট। তারপরে সর্পিল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় হচ্ছে স্পাইরোগাইরাতে। স্পাইরোগাইরা, স্পাইরাল, মনে থাকবে। তারপর জালিকাকাল, তো জাল কোথায় ফেলে? জাল তো আর মাটির মধ্যে ফেলবে না, জাল ফেলবে হচ্ছে পানির মধ্যে। সো পানি মানে হচ্ছে হাইড্রো, পানি মানে হচ্ছে হাইড্রো। কেন হাইড্রো বললাম? কারণ জালিকাকার পাওয়া যায় এডোগোনিয়ামের মধ্যে, তার বানানটা একটা এরকম, এডোগোনিয়াম। ওকে, তারপরে দেখো পেয়ালাকৃতির বললাম আমরা। তারকাকার পাওয়া যায় কোথায়? তারকাকার পাওয়া যায় হচ্ছে জিগজ্যাগ, তার মানে কি জিগনেমার মধ্যে, জিগজ্যাগ, জিগনেমা। তারপরে দেখো কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে ভূমিকা রাখে কোনটা? গলজি বস্তি, আগেই পড়ছিলাম। জেনেটিক কোডে এমআরএনএ এর স্টার্ট কোডন কোনটা? স্টার্ট কোডন হচ্ছে আমাদের এই মেথিওনিন, মেথিওনিন। এটা হচ্ছে AUG, এটা হচ্ছে এটা স্টার্ট কোডন AUG। আচ্ছা, প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে আমরা কি বলে থাকি? বলে থাকি আমরা অ্যালিউরোপ্লাস্ট। আমি জানি লিউকোপ্লাস্ট, লিউকো কথার মানে হচ্ছে সাদা, তার মানে লিউকোপ্লাস্ট কিন্তু একদম কি বর্ণবিহীন একটা বর্ণবিহীন একটা প্লাস্টিড। তো এই লিউকোপ্লাস্টগুলো মেনলি খাদ্য সঞ্চয়ের সঙ্গে জড়িত। অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করবে, ইলায়োপ্লাস্ট চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করবে, অ্যামাইলোপ্লাস্ট কি জাতীয় খাদ্য সঞ্চয় করবে? তারা শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করবে। 25 নাম্বার, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? সর্ববৃহৎ অঙ্গাণুর নাম হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কোষ এবং কোষের গঠনের আলিম স্যারের সবগুলো অনুশীলনের প্রশ্ন আমরা সলভ করলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।